হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং এর বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো রিয়েলমি লঞ্চ করে দিল তাদের নার্জো সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন রিয়েলমি নার্জো 35G। তো এই ভিডিওর মধ্যে আমরা আজকে রিয়েলমি নার্জো 35Gর আনবক্সিং এবং শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম বক্সটি ওপেন করে দেখা যাক যে বক্সের ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া আছে। তো বক্সটি ওপেন করে নিলেই বক্সের ভিতরে দেখতে পাবেন আরেকটি বক্স, যে বক্সের ভিতরে একটি সিম ইজেক্টর পিন, একটি টিপিইউ কেস আর কিছু ম্যানুয়াল গাইড দেওয়া আছে। এবং তারপরে দেখতে পারবেন মেইন ডিভাইসটি, এবং তারপরে দেওয়া আছে ইউএসবি টাইপ সি, ডাটা কেবল এবং চার্জিং অ্যাডাপ্টর। তো বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই দেওয়া ছিল বক্সের ভিতরে। তো এখন দেখে নেওয়া যাক মেইন ডিভাইসটি। রিয়েলমি নার্জো 35G এর পিছনের দিকটা করা হয়েছে গ্লোসি ফিনিশ, এবং ক্যামেরা মডিউল থেকে নিচের দিকে একটি নতুন টেক্সচার দেওয়া হয়েছে। যে টেক্সচারটা আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু গ্লসি ফিনিশটা তেমন একটা প্রিমিয়াম লাগে না দেখতে। এটা যদি গ্লসি ফিনিশ না করে ম্যাট ফিনিশ দেওয়া হইতো তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতো ফোনটা। তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের ভালোই আছে। প্রাইস অনুযায়ী আর একটু ভালো কিছু আশা করেছিলাম। তবে পেছনের দিক তেমন একটা পছন্দ না হইলেও সামনের দিকটা অপছন্দ হওয়ার মতো কিছুই নেই, কারণ সামনের ডিসপ্লের চিন বেজেলটা অনেক কম পরিমাণে দেওয়া হয়েছে, এবং সেলফি ক্যামেরাটার যে কাট আউট, ওই কাট আউটটাও অনেক ছোট করা হয়েছে। তাই সামনের দিকটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই ফোনটার। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 83.9%, রেজুলেশন 1080p x 2400 পিক্সেলস, পিপিআই ডেনসিটি 405, এবং এই ডিসপ্লেটিতে 90 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Realme UI 2.0 বেসড অন Android 11। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 705G 7 nm অক্টা-কোর SoC, GPU Mali G57। তো এই এসওসিটা কিন্তু আসলে এই বাজেটের মধ্যে একটি গেমিং এসওসি, যেটার পারফরমেন্স আপনারা অনেক ভালোই পাবেন এই বাজেটের মধ্যে। তো আমার মনে হয় যে এই বাজেটের যে ফোনগুলো আছে তার মধ্যে এই ফোনটি এবং পোকো M3 Pro, এই দুইটি ফোনেই কিন্তু এই এসওসিটা ইউজ করা হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে এই দুইটি ফোন একদম সিমিলারই, শুধুমাত্র কিছু চেঞ্জ দিয়ে নিয়ে আসা হয়েছে দুইটি ব্র্যান্ডিং করে। পোকো M3 Pro 5G এর আনবক্সিং এবং রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, উপরে কার্ড অপশন থেকে আপনারা দেখে নিতে পারেন। তো Dimensity 700 যেহেতু একটি নতুন প্রসেসর এবং একটি অনেক ভালো প্রসেসর, তো এটাতে আপনারা বেশিরভাগ গেমগুলাই অনেক ভালো খেলতে পারবেন। টুকিটাকি কিছু সমস্যা হয়তো বা দেখবেন, কিন্তু প্রসেসরটা আসলে কিন্তু এই রেঞ্জে বেস্ট একটি প্রসেসর, এবং গেম খেলেও এই প্রসেসরটা দিয়ে অনেক মজা পাবেন। তাছাড়াও এই ফোনটিতে যেহেতু 90 হার্জের প্যানেল ইউজ করা হয়েছে, সেহেতু গেম খেলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন ডিসপ্লেটিতে। তাছাড়াও রেগুলার যেই কাজগুলা ফেসবুক, তারপর ইউটিউবিং, এগুলা যে সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আপনারা যে কোনো সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের f2.1 ওয়াইড লেন্স। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 2160p তে 30 fps এ, সেলফি ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ। মেইন ক্যামেরাটিতে জাইরো EIS এর সাপোর্ট পাচ্ছেন, যেই কারণে ফোনটিতে ভিডিও করলে ভিডিওগুলো নড়াচড়া অনেক কম হবে। তো এই ফোনটিতে তোলা কিছু ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ছবি মোটামুটি ভালোই ছিল, ছবিতে ডাইনামিক রেঞ্জও খুব ভালোভাবে ক্যাপচার করছে, তাছাড়াও স্ক্রিন টোনও অনেক ভালোই ছিল। তবে সমস্যা একটা, যদি আলো কম হয় তাহলে ছবির অবস্থা খারাপ হয়ে যায়, আর যদি প্রপার লাইটিং থাকে তাহলে ছবিগুলো অনেক ভালো পাবেন। আর এই ক্যামেরাটি দিয়ে মোটামুটি ন্যাচারাল ছবি পাওয়া যাচ্ছিল। তবে মূল কথা হচ্ছে যত ভালো লাইটিং তত ভালো ছবি পাবেন ক্যামেরাটি দিয়ে। যাই হোক, ক্যামেরার কোয়ালিটি একদম ভালো কিছু না, আবার একদম না চলার মতো কিছু না, মোটামুটি লেভেলের। এই ফোনটা আনলক করার জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালো অ্যাকুরেট এবং ফাস্ট। সেন্সরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, এবং বক্সের ভিতরেই 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। তবে আমি 18 ওয়াটকে ফাস্ট চার্জার বলবো না, কারণ এটা কোনো মতেই একটা ফাস্ট চার্জারের কাতারে পড়ে না। এই ফোনটির বাংলাদেশে প্রাইস হতে পারে 18 থেকে 22,000 টাকার ভিতরেই, এটা স্টোরেজ এবং র্যামের উপর ডিপেন্ড করবে। তবে এই ফোনটি কিন্তু এখনো বাংলাদেশের মার্কেটে আসেনি, তবে আসলে দেখা যাক যে কি রকম কি প্রাইস হয়। তবে যারা এই রেঞ্জের মধ্যে গেমিং ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন, কারণ ফোনটির প্রসেসরটা মোটামুটি ভালোই। এই প্রসেসরটা কিন্তু গেমিং এর জন্য অনেকটা ভালো, আর ডাইমেনসিটির প্রসেসর কিন্তু গেমিং করার জন্য এখন অনেক ভালোভাবে তৈরি করা হচ্ছে। আর তাছাড়া আপনি যদি ডাইমেনসিটির প্রসেসর না নিতে চান তাহলে পোকো X3 Pro আছে এই রেঞ্জের ভিতরেই। তো পোকো X3 সম্পর্কে ফুল রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, চাইলে উপরের কার্ড অপশন থেকে দেখে নিতে পারেন। আর তাছাড়া এই ফোনটি মোটামুটি ভালোই, আপনারা চাইলে যদি কেউ গেমিং এর জন্য নিতে চান
তাহলে অনায়াসে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্রাইসটা যদি আরেকটু কম করা হইতো তাহলে মনে হয় যে আরেকটু ভালো হইতো। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।